প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমরা আজকের অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির একটি ক্লাস নিয়ে আমরা আজকে আবারও তোমাদের সাথে এসেছি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ছিলাম, যেটা আসলে অ্যাসিড বেস। গতদিন তোমাদেরকে অ্যাসিড বেস টাইট্রেশন নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের ফার্স্ট ইয়ার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির আসলে অ্যাসিড বেসই আমরা আসলে প্রথম টাইট্রেশন নিয়ে আলোচনা করেছি। আর আগের চ্যাপ্টারে তোমরা জানো আসলে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের টাইট্রেশন তোমাদেরকে বিদ্যুৎ টাইট্রেশন কিভাবে করতে হয়, এরপর ইউনিট সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন এবং অ্যাসিড বেস টাইট্রেশনের কার্ভ। অতদিন আমরা তোমাদেরকে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, এই দুইটা হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের কার্ভ তোমাদেরকে আমরা দেখি। আসলে ঐক্যসম বিক্রিয়ার ক্ষেত্রে আসলে রিঅ্যাকশনটা কিভাবে কি হয় এবং এন্ড পয়েন্ট আমরা কিভাবে তার ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি সেগুলো আমরা। তো এখানে আমরা আসলে চার ধরনের কাজ পাই। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড বেস, উইক অ্যাসিড, স্ট্রং বেস, আর একটা হচ্ছে উইক অ্যাসিড, উইক বেস। তাছাড়া আসলে এর মধ্যে আমরা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের কার্ভ সেটা নিয়ে আমরা ভ্যারিয়েশন কার্ভ আমরা আলোচনা করেছি। উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসটা আবার একটু দেখবো এবং তারপরে হচ্ছে স্ট্রং অ্যাসিড, উইক বেস, উইক অ্যাসিড, উইক বেসের ভ্যারিয়েশন কার্ভগুলি কেমন হয় এবং কেন এরকম হয়, তাদের পিএইচ রেঞ্জ কত, এন্ড পয়েন্ট কত, আসবে কোন ইন্ডিকেটর ব্যবহার করা যায়, কেন এই ইন্ডিকেটর পার্টিকুলার ব্যবহার করা যায় সেইগুলি নিয়ে আমি আলোচনা করবো। কেন উইক অ্যাসিড, উইক বেসের কোনো ইন্ডিকেটর নেই, এইগুলি নিয়ে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে? তো গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম আমাদের তোমরা চেষ্টা করছো ফলো করেন। গতদিন আমরা স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড এবং উইক বেস তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, গতদিন যেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা একটু আলোচনা করতে হবে। এটা হচ্ছে উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে যদি এমন হয়, গ্রাফটা আসলে কেমন হতে পারে যদি আমরা অ্যালকালি অ্যাড করে থাকি, অর্থাৎ এর মধ্যে আমরা অ্যালকালি অ্যাড করব, সেক্ষেত্রে উইক অ্যাসিড হিসেবে আমরা ধরে নিয়েছি ইথানল এবং স্ট্রং বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। উইক অ্যাসিড এবং স্ট্রং বেস কি এখানে আমরা এখন আর বলার কিছু নাই, কারণ আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যারা আসলে প্রায় অলমোস্ট 100% হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে যায়, তারা হচ্ছে স্ট্রং অ্যাসিড। খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয় তারা হচ্ছে উইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। উইক অ্যাসিড তাদের খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন বিয়োজিত হয়, নেক্সট আসলে অবিয়োজিত অবস্থায় থাকে। আর স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস হচ্ছে অলমোস্ট 100% হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন বিয়োজিত হয়ে যায়, তারা হচ্ছে স্ট্রং বেস। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস। এখন এই টাইট্রেশন ক্ষেত্রে আসলে কি হয়, এটা ক্ষেত্রে যেটা হয় সেটা হলো উইক অ্যাসিড আছে, উইক অ্যাসিডের মধ্যে আমরা স্ট্রং বেসটা বুলেট থেকে নিচ্ছি। তো বুলেট থেকে যে আমরা স্ট্রং বেসটা নেই, তো নরমালি আগে তো অ্যাসিড ছিল এবং সেখানে আমরা স্ট্রং বেস দিচ্ছি, তার মানে আস্তে আস্তে এটা বেসিকে ঢুকে যাবে। দেখো আমরা প্রথমে যে পিএইচ রেঞ্জটা ছিল সেটা ছিল 4, যেটা দিয়ে অ্যাসিড, যেটা একটা অ্যাসিড ছিল, এবং ধীরে ধীরে আমরা যখনই এখানে অ্যালকালি অ্যাড করলাম তখন আস্তে আস্তে দেখো যখন আমরা অ্যালকালি অ্যাড করছি অ্যালকালির পরিমাণটা বাড়াচ্ছি, পিএইচটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই কিনা? কারণ অ্যালকালি বাড়া মানে আসলে এখানে অ্যাসিডের পরিমাণটা কমে যাওয়া, তাই কিনা? অ্যাসিড যতটুকু থাকে অ্যালকালি অ্যাসিডের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং পিএইচটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এইখানে দেখো এই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না, একটা পর্যায়ে যে পিএইচ 4.73 হয় এই বরাবর, এবং এখানে যে পিএইচটা বৃদ্ধি পায় সেটা একটা স্টিডি
বাফার সলিউশন এখানে কিন্তু একটা বাফার সলিউশন থাকে কিভাবে থাকে বাফার সলিউশন আমরা দেখিয়েছি বিকজ আমরা যখন আগে বাফার সলিউশন করেছি তখন আমরা বলেছি বাফার সলিউশন কাদের হয় উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসের দিক দিয়ে উৎপন্ন লবণ অথবা উইক বেস ও স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেসের দিক দিয়ে উৎপন্ন লবণ এখানে কি আছে একটা উইক অ্যাসিড আছে এখানে দেখো যখন একেবারে স্টার্টিং পজিশন দিয়েছি তখন 0 তোমার এবং মাত্র রিয়েকশন শুরু যেখানে আমরা আসলে মাত্র অ্যালকালি অ্যাড করলাম তখন কি হবে এই উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসের কিন্তু রিয়েকশন হয়ে কি হবে তাহলে এখানে থাকবে উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসের দিকে উৎপন্ন লবণের মিশ্রণ হচ্ছে তোমার একটা বাফার সলিউশন এটা হচ্ছে অম্লীয় বাফার তার মানে এটা একটা বাফার সলিউশন থাকে এই জায়গাটা এবং যতক্ষণ বাফার সলিউশন থাকে তখন ততক্ষণ কিন্তু পিএইচের রেঞ্জের খুব সামান্য বৃদ্ধি পায় কারণ আমরা জানি বাফার সলিউশন কি যেটা পিএইচ কে অপরিবর্তিত রাখতে পারে সেটা হচ্ছে বাফার সলিউশন আপনি সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস যোগ করলেও তাতে আসলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না ওকে তার মানে এই হচ্ছে আমাদের 4 থেকে খুব সামান্য কিন্তু বৃদ্ধি পেয়েছে পিএইচ চেঞ্জ because of buffer solution এই ধরনের বৈশিষ্ট্য 4 due to 0.1 মোলার ইথানল এসিড 4 আছে due to 0.1 মোলার ইথানল এসিড এখানে আমাদের শুধুমাত্র 4 আছে পিএইচ কারণ শুধুমাত্র এখানে 0.1 মোলার ইথানল এসিড ছিল পরবর্তীতে আমরা যখনই অ্যালকালি অ্যাড করছি তখন কিন্তু আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে তাই কিনা এবং এখানে হাইড্রোজেন সংকেতন হয় তার 10.3 এবং 7 10.3 এর রেঞ্জ হচ্ছে 7.10 এইখানে দেখো sharp change in pH over the addition of less than half a drop of sodium hydroxide আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি করছি তখনই আসলে এইটার pHটা পরিবর্তিত হচ্ছে একটা সময় পরে স্পেশালি তোমার pH এবং 7 এর পরে পরে আমরা একটা sharp change দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র এক ড্রপ দিলাম আপনি আসলে কিন্তু pH খুব সাফ হচ্ছে ধরো 7 থেকে অলমোস্ট 10 হয়ে গেছে এই যে জিনিসটা দেখো 7 থেকে 10 তার মানে এই যে 7 থেকে 10 এরপরে যখন আমরা আবার কি করছি তখন কিন্তু এটা একটা প্রাইস স্ট্রেট লাইন হয়ে গেছে তার মানে হচ্ছে এই যে সলিউশনটা আছে তখন পুরোপুরি বেসিক হয়ে গেছে আচ্ছা তার মানে তুমি নরমালি দেখো pH এর রেঞ্জটা কোথায় পেয়েছে এই যে রেঞ্জটা 7 থেকে 10 7 থেকে 10 সুতরাং তোমাদেরকে দেখতে হবে যে উইক অ্যাসিড এবং একটা স্ট্রং বেস যদি উইক অ্যাসিড এবং স্ট্রং বেস হয় তাহলে এন্ড পয়েন্টে চিহ্নটা হচ্ছে এবং 7 হবে এবং 7 হবে তার কারণ কি কারণ এটা স্ট্রং বেস এবং সেখানে রেঞ্জটা কেমন হয় শার্প রেঞ্জটা কোথায় এই যে 7 থেকে 10 পর্যন্ত 7 থেকে 10 পর্যন্ত এর মধ্যে হচ্ছে রেঞ্জ সুতরাং যেহেতু এই 7 থেকে 10 এর মধ্যে এন্ড পয়েন্টে একটা চেঞ্জ আছে আমরা বলতে পারি আমরা যদি এমন একটা ইন্ডিকেটর ব্যবহার করি যেখানে আসলে যার রেঞ্জটা আসলে 7 থেকে 10 এর মধ্যে আছে তাহলে আসলে ওই ইন্ডিকেটরটা আমরা ব্যবহার করতে পারবো তাহলে আমরা সামনে দেখি যে কোন ইন্ডিকেটরটা আসলে আমরা ব্যবহার করি যদি আমরা কাজটা আমাদের মুখস্থ থাকে যে উইক এবং স্ট্রং বেঞ্জের বেলায় ধরো স্ট্রং বেঞ্জের বেলায় হতে পারে মিথাইল অরেঞ্জ মিথাইল এটা আমাদের আসলে আলটিমেটলি জানা থাকে বাট আমরা শুধু দেখবো কোন ইন্ডিকেটরটা আসলে ব্যবহার করবো কিন্তু আমরা এটা জানলাম উইক অ্যাসিড এবং স্ট্রং বেঞ্জের বেলায় আসলে pH এর চেঞ্জ রেঞ্জ সেটা হচ্ছে 7 থেকে 10 Okay, titration of the weak acid এবং strong base, addition of the strong base to weak acid forms a buffer solution যেটা আমরা আগে বললাম একটা strong base যখন যোগ করবে তখন আসলে একটা buffer solution তৈরি হবে if not enough base has been added to complete the reaction okay important point pH increases more rapidly at the start than for a strong acid pH increases more rapidly at the start than for a strong acid. pH levels of near pKa
Okay, due to hydrogen due to acid thereby ion buffer mutate এখানে আমরা ইকুয়েশনটা লিখেছি কার্বিক ঠিক আছে নিয়ার ইকুইভ্যালেন্ট পয়েন্ট 7 আমরা আগে বলেছি কার্বিক সিমিলার টু স্ট্রং বেজ আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট দিয়ে লাইন তারপর আসলে সিমিলার টু স্ট্রং বেজের মতো আজকে ইকুইভ্যালেন্ট পয়েন্ট দিয়ে হাইড্রোক্সাইড এখানে আমরা কাজটা দেখিয়েছি pH range মধ্যে মধ্যে হাইড্রোক্সাইড অ্যাড ওকে আমরা এখানে দেখো এখানে পয়েন্ট লিখেছি ইনিশিয়াল pH ধরো মডেল 2 এই ইনিশিয়াল pH টা কেন শুধুমাত্র অ্যাসিডের জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করিনি না ইকুইভ্যালেন্ট পয়েন্ট দিয়েছি এই যে এখানে আমরা একটা পয়েন্ট দেখাচ্ছি এই যে এটা 12.5 ভলিউম মিলিলিটার যোগ করার পরে যেটা পাইছি হাফ লিটার পয়েন্ট 38 আর বিফোর ইকুইভ্যালেন্ট পয়েন্ট এটা হচ্ছে এই যে বিফোর ইকুইভ্যালেন্ট পয়েন্ট টিডি চেঞ্জ আছে যেটা আমরা মনে করি যে একটা বাফার স্টেজে আছে বাফার অবস্থায় আছে সেজন্য একটা টিডি চেঞ্জ হচ্ছে এটা আফটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট এটা হচ্ছে এই যে আফটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট এই আফটার ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে আমরা এই চেঞ্জটা পাচ্ছি তখন আসলে বেসিক নাই বেসিক তখন আসলে চেঞ্জটা এরকম হ্যাঁ চেঞ্জটা এরকম এরকম হচ্ছে অর্থাৎ যতই আসলে আমরা বেস ইনক্রিজ করতেছি তত আসলে চেঞ্জটা এরকম হচ্ছে তাই না একটা স্টিডি চেঞ্জ হচ্ছে বিকজ এখানে আসলে কোনো বেসিক এইটা হচ্ছে আমাদের আসলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট উইকুইভ্যালেন্ট বেস এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্ট এবং আমাদের মডেল 7 আসলে রেঞ্জটা হয় আপ টু 7 থেকে 10 এই রেঞ্জটা যদি তুমি দেখো আসলে এই যে 7 থেকে এই 7 থেকে 10 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আসলে একটা শার্প ইনক্রিজ আমরা পাই এর মধ্যে এই ইকুইভ্যালেন্ট পয়েন্ট এর মধ্যে যদি ধরো 8 pH বা 8.1 pH যদি কোনো ইন্ডিকেটর থাকে যেটা চেঞ্জ করতে পারে দ্যাট ইজ এনাফ ফর দিস সাইটেশন এই হচ্ছে আমাদের কাজটা উইকেসিড এবং স্ট্রং বেস দেখো উইকেসিড এবং স্ট্রং বেস এর কেস বোঝার মতো অ্যালকালি অ্যাডেড আমরা অ্যালকালি অ্যাড করলাম প্রথমে আমরা বলেছিলাম যে একেবারে প্রাইমারি যে কেসটা ধরো এখানে 4 সেটা হচ্ছে আসলে বেসিকের কেস উইকেসিডের কেস আমরা যখনই এখানে স্ট্রং বেস যোগ করলাম তখন আসলে এটা খুব স্লোলি ইনক্রিজ করছে স্টেডি ইনক্রিজ বিকজ অফ কিসের জন্য বিকজ অফ হচ্ছে এটা তখন একটা বাফার সলিউশন হিসেবে কাজ করে তারপরে একটা সময় পরে হাফ ড্রপ দিলে আপনি খুব শার্প ইনক্রিজ হয়ে যাবে 7 থেকে আপনি 10 পর্যন্ত এই যে এরপরে আবার যখন আমরা ভলিউম অ্যালকালি অ্যাড করছি তখন কিন্তু পুরো অ্যালকালি সলিউশন তখন হচ্ছে এই যে একটা কানেকশনটা করতে থাকে এরকম একটা ফিলিং কিন্তু তখন আমরা দেখতে পাই ওকে তারপরে রেঞ্জটা হচ্ছে 7 থেকে 10 এবং এটা অনলি ফেনোক্সাইড নিশ্চয়ই যাব ইট ইজ অনলি ওয়ান টু চেঞ্জ ইন দ্য ভার্টিক্যাল পোরশন এই পোরশনের মধ্যে চেঞ্জ করতে পারে কে ফেনোক্সালিন এই যে ফেনোক্সালিন এই পুরো পোরশনের মধ্যে ফেনোক্সালিন আছে ঠিক আছে ফেনোক্সালিনটা ব্যবহার করা যায় এখানে আমরা লিটমাস ব্যবহার করি এই রেঞ্জের মধ্যে আমরা নিউক্লিয়ার ব্যবহার করি তার মানে এই গ্রাফের ক্ষেত্রে অর্থাৎ উইক পিএইচ এবং স্ট্রং রেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হচ্ছে আসলে কোনটা সবচেয়ে উপযুক্ত হচ্ছে আসলে ফেনোক্সালিন ওকে এটা একটা কনসেন্ট্রেশন অফ এন্ড পয়েন্ট আমরা বলেছি এরকম যে হাইড্রোলাইসিস অফ অ্যাসিটেট আয়ন এন্ড এন্ড পয়েন্ট ইজ pH is above 7 তাহলে pH 7 এর বেশি হবে the greater the concentration of fluid the greater the pH ঠিক আছে এই যে আমরা এখানে যেটা বলেছি দেখো 1 2 3 এখন মেবি তুমি ইনকোয়ারি করতে পারো এটা 4 কেন তোমার একবার প্রাইমারি পয়েন্টটা 2.5 বা 3 নয় কেন কনসেন্ট্রেশন কিছুই বেশি বেশি হবে যেমন আমরা এখানে বলেছি তার 1 এর জন্য 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড ভার্সেস 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হয় তাহলে কাজটা এরকম এই 0.1 মোলার 0.1 মোলারের জন্য এরকম কার্ভ হচ্ছে অর্থাৎ তখন আমার লেস দেন 3 হচ্ছে ইনিশিয়াল পিএইচ আচ্ছা তারপর আমরা বলেছি কার্ভ 2 এর জন্য 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিড ভার্সেস 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এই কার্ভটা হচ্ছে এরকম 2 এর জন্য এই যে 2 এর কার্ভটা হচ্ছে এরকম 2 2 2 2 এই যে 2 এর কার্ভটা এরকম হবে
আর আমাদের ফ্রিটা যেটা সেটা কনসেন্ট্রেশন সবচেয়ে কম, সেটা 0.001 মোলার ইথানল থেকে, তার মানে ভার্সেস 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ফ্রির কার্ভটা এরকম হবে, এই ফ্রির কার্ভটা এরকম হবে। ঠিক আছে, ওকে। তাহলে হাইড্রোলাইসিস অফ ইথানল আয়ন ইজ নেগলিজিবল আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট due to excess hydroxyl ion. Phenolphthalein is the suitable indicator in this case, but only above 0.001 molar concentration of ethanol and sodium hydroxide. Phenolphthalein সবচেয়ে ভালো, কিন্তু কনসেন্ট্রেশনটা মনে রাখতে হবে 0.001 মোলারের বেশি হবে, আদারওয়াইজ কিন্তু এটা রেঞ্জের বাইরে চলে যেতে পারে। কারণ এটারও একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে করতে পারে, তাই না? এটা রেঞ্জটা দিয়ে দিয়েছি, এই রেঞ্জের মধ্যে চেঞ্জ করবে, এর কম যদি হয় কিন্তু ফেনোক্সাইলিন চেঞ্জ করতে পারবে না। সুতরাং তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে 0.001 মোলার, এটা নিউট্রিশনের কিছু নয়। আমরা ল্যাবে যখন ব্যবহার করি তখন আমরা 0.01 বা 0.1 এর বাইরে আসলে আমরা কিছু ব্যবহার করি না। pH meter may be used for taxation of very dilute solution of when Ka is the distribution constant value of the weakest is less than -8. ওকে, তার মানে হচ্ছে এই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট ব্রেক এবং pH এবং সেটার গ্রাফ কেমন হবে সেটা আমরা তোমাদেরকে দেখালাম। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে 0.1 মোলারের জন্য, 0.1 মোলারের জন্য হচ্ছে কার্বন 1, এটা একেবারে 1 হবে, 2 এর জন্য হচ্ছে শুধু মাঝখানটা, 3 এর জন্য হচ্ছে এইরকম হবে। এবং সেখানে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টের pH কত সেটা আমরা দেখিয়ে দিয়েছি, 7.73, 8.23 এবং 8.73. Taxation curves for 100 ml of 0.1 molar with acid of different pH for 0.1 molar sodium hydroxide. এটা 0.1 molar with acid এবং 0.1 molar sodium hydroxide এর taxation curve কেমন হবে যদি আমরা আসলে sodium hydroxide অ্যাড করি, তাহলে এরকম। আর taxation curve for 100 ml of 0.1 molar with base of different pH versus 0.1 molar হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এরকম হয় তাহলে সেই কার্ভটা কেমন হবে সেটা আমরা পরে এর হচ্ছে উইক অ্যাসিড উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড। এখন আমরা দেখি উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। এখন আমরা দেখব উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড। আমরা এখানে ইকুয়েশনটা দেখিয়েছি, ইকুয়েশন আমাদেরকে আমরা আগে দেখিয়েছি, কারণ এখানে আমরা কিছু বলছি না। এই হচ্ছে আমাদের গ্রাফটা, লক্ষ্য করো উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড। তো উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড কার্ভ আসলে কেমন হবে, হ্যাঁ সেরকম কথা হচ্ছে, এবং তার এন্ড পয়েন্টটা কেমন হবে, ইকুইভ্যালেন্ট পয়েন্ট কেমন, কোন ইন্ডিকেটর আমরা ব্যবহার করতে পারবো, এইগুলি আসলে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা লক্ষ্য করো উইক বেস, এটা আমাদের pH y axis বরাবর আর x axis বরাবর আছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা অ্যাড করছি। ওকে, এখানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি, প্রাইমারি স্টেজে আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্স কিছু উইক বেস ছিল, আমরা ধীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করব। ওকে, তাহলে প্রাইমারি উইক অ্যাসিড ছিল মানে ফার্স্ট টাইম শুধুমাত্র উইক অ্যাসিড ছিল, অন্য কিছু ছিল না। নাই, ফার্স্ট টাইম যদি শুধু উইক অ্যাসিড থাকে, অন্য উইক বেস থাকে, অন্য কিছু না থাকে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এখানে তোমার কি সেন্টার হচ্ছে মোর দ্যান 11। তারপর আমরা ধীরে ধীরে দেখো এখানে আমরা করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব, 0.1 মোলার হাইড্রোক্লোরিক যোগ করার সাথে সাথে প্রথমে কি হবে, একটা স্টিডি ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, স্টিডি ডিক্রিজের কারণ কি? এটা ছিল হচ্ছে একটা উইক বেস, আমরা যখন অ্যাসিড দিচ্ছি এটা কিছু প্রশমিত হচ্ছে, তাই কিনা? আর আরেকটা কথা হচ্ছে যেহেতু এটা একটা বাফার সলিউশন হিসেবে কাজ করছে, আমাদের এই ডিক্রিজটা খুব স্লোলি হচ্ছে। কেন বাফার সলিউশন? কারণ এটা একটা উইক বেস, এর সাথে আমরা দিচ্ছি স্ট্রং অ্যাসিড। তাহলে উইক বেসের সাথে আমরা যদি স্ট্রং অ্যাসিড দেই, তবে সেটা হচ্ছে কি আসলে এই উইক বেসের সাথে স্ট্রং অ্যাসিড দিলে সেটা একটা বাফার সলিউশন হিসেবে কাজ করছে, কারণ উইক বেস এবং স্ট্রং অ্যাসিডের সাথে দিতে উইক বেস এবং লবণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে বাফার সলিউশন। সুতরাং এটা বাফার সলিউশন কাজ করছে, স্লোলি হচ্ছে। ওকে, একটা করতে এসে শার্প ডিক্রিজ হবে আপের যোগ দেওয়ার সাথে সাথে, এবং এবং তার এন্ড পয়েন্ট কিন্তু হচ্ছে 4 to 7। কারণ আবার একটা সময় পরে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পুরো প্রশমিত হয়ে গেল, তখন কিন্তু আমি যত বৃদ্ধি করি এই চেঞ্জটা হচ্ছে,
একটা স্টিডি বা কনস্ট্যান্ট পিএইচ থাকবে বা স্লাইটলি আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে পিএইচটা। তার মানে হচ্ছে এইখানে একটা আমাদের এন্ড পয়েন্ট আছে 4 থেকে 7, এই এন্ড পয়েন্টের মধ্যে আমরা স্টেবল এন্ড পয়েন্ট পাবো। সুতরাং এই যে দেখো এই এন্ড পয়েন্টের মধ্যে কিন্তু আমরা পাবো, এই এন্ড পয়েন্টের মধ্যে পাবো। সুতরাং এখানে কি আছে মিথাইল রেড, তার মানে এই রেঞ্জের মধ্যে মিথাইল রেড আছে। কেন আপনার কোন রেঞ্জের মধ্যে 7 থেকে 10, এই রেঞ্জের মধ্যে কিন্তু তার কোনো চেঞ্জ নাই। তার চেঞ্জটা শার্প চেঞ্জটা হচ্ছে 4 to 7 এর মধ্যে, এই 4 to 7 এর মধ্যে শার্প চেঞ্জ 4 to 7, তার মানে এটা হচ্ছে মিথাইল রেড। ওকে, তাহলে দেখো এখানে উইক অ্যাসিড ভার্সেস উইক বেস। আচ্ছা আমরা আগে তারপরে যে উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হবে। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখি উইক অ্যাসিড এবং উইক বেস। আই থিংক তোমরা বুঝতে পেরেছো এখানে আসলে কোন ইন্ডিকেটর আমরা ব্যবহার করব। কারণ 4 থেকে 7 এর মধ্যে যে সকল ইন্ডিকেটর চেঞ্জ করে আমরা উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে উইক ইন্ডিকেটরটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এটা হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেস। ওকে, উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি লক্ষ্য করো। এখানে আমরা একটা অ্যাসিড ছিল, একটা উইক অ্যাসিড ছিল, ধরো ইথানোয়িক অ্যাসিড। এখানে আমরা একটা উইক বেস ইউজ করলাম, যেহেতু এটা ইথানোয়িক অ্যাসিড ধরো প্রাথমিক অবস্থায় তার pH ছিল 4। এখন আমরা 4 ছিল, আস্তে আস্তে উইক বেস ইউজ করছি, উইক বেস যোগ করছি এবং আস্তে আস্তে তার pHটা বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু কোনো বাফার সলিউশন না, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে উইক অ্যাসিডের মধ্যে আমরা যখন উইক বেস দিচ্ছি তখন আস্তে আস্তে এর pHটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় পরে দেখো চেঞ্জটা এরকম হবে। বাট লক্ষ্য করো এই যে pHটা চেঞ্জ হলো এখানে এই যে আমাদের 25 দিন যোগ করার পরে এর যে এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট এটা কত, এটা হচ্ছে অলমোস্ট প্রায় 7। কিন্তু প্রবলেম হচ্ছে এই শুধু 7 বা শুধু 7 বা অ্যারাউন্ড 7 একটি মাত্র পয়েন্টে এমন কোন ইন্ডিকেটর নাই যেটা কালার চেঞ্জ করে এন্ড পয়েন্টটা দেখাতে পারে। সুতরাং যেমন আমরা এখানে কি ফেনোক্সাইলিনের রেঞ্জ আছে, এই যে একটা ফেনোক্সাইলিন রেঞ্জ, লিটমাসের রেঞ্জ, মিথাইল অরেঞ্জের রেঞ্জ। তার মানে এইখানে এমন কোন ইন্ডিকেটর নাই যেটা আসলে এই চেঞ্জটা দেখাতে পারে। There is no traceable indicator, none changes in the vertical portion. The endpoint can be detected by plotting a curve using a pH meter. সুতরাং উইক অ্যাসিড এবং উইক বেসের বেলায় আসলে পার্টিকুলার নির্দিষ্ট ভালো কোনো ইন্ডিকেটর নাই যেটা আসলে এই চেঞ্জটা দেখাতে পারে। তাহলে আমরা আদার pH কার্ভ আমরা দেখি। সোডিয়াম কার্বনেট হেয়ার টু হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন 2 স্টেপস। আমরা সোডিয়াম কার্বন হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্টেপ 1 সোডিয়াম বাইকার্বনেট, স্টেপ 2 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওভারঅল রিঅ্যাকশনটা এরকম হয়। এই ধরনের একটা কার্ভ আছে, অর্থাৎ আমরা যদি অন্য সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি আমরা কার্ভ দেখি তাহলে আসলে কার্ভটা এরকম হয়। ঠিক আছে, the second addition of hydrochloric acid is exactly the same as the first, so the number of moles of hydrochloric acid react to the sodium bicarbonate is the same as the sodium carbonate. এই হচ্ছে তার চেঞ্জটা। ফার্স্ট pH change around pH to 8.5 due to the formation of sodium bicarbonate can be detected using phenolphthalein। তার মানে আমরা এই রেঞ্জের মধ্যে আসলে phenolphthalein ব্যবহার করে আমরা আসলে এটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তাহলে দেখো ফার্স্ট the pH change around pH to 8.5 due to the formation of sodium bicarbonate can be detected using phenolphthalein. Again, the pH change around pH to 4 এবং due to the formation of acidic carbon dioxide can be detected by using methyl orange. এই যে চেঞ্জটা এখানে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি methyl orange দিয়ে, এবং ফার্স্ট রেপিড যে চেঞ্জটা এটা আমরা আইডেন্টিফাই করতে পারি phenolphthalein দিয়ে। এই আমরা এখানে কাজটা দেখালাম। If you boil the solution, it removes carbon dioxide and the buffer system
leaving only bicarbonate in solution and sharp red point can be obtained with methyl gray. Modified methyl orange, methyl orange water xylene can be used with this sharp gray color at the end point to detect it. ইন্টারেস্টিং হচ্ছে যে তোমাদের আসলে এই গ্রাফ দরকার নাই, আমরা আগের যে গ্রাফটা তোমাদেরকে দেখিয়েছি সেই চারটা গ্রাফ করলেই হবে। এখানে আসলে আমরা আরো কিছু পেজ খারাপ দেখেছি, একাধিক স্টেপ থাকে, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 থাকে, সেগুলি পলিপ্রোটিকের সাথে হতে পারে, তাই না? ওই ধর এই গ্রাফগুলো আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, আমাদের এই লেভেলে ফার্স্ট ইয়ারে আমরা এই পরে দেখবো। সুতরাং এই গ্রাফগুলি তোমরা আসলে আমরা সব দেখেছি যে তিনটা যেটা হয় সেখানে স্টেজগুলো 1.5 4.4 এবং 9.6 হয়। আমাদের এইখানে অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে আই থিংক এটা আমাদের দরকার হবে না। এটা হচ্ছে আমাদের স্ট্রং এসিড ভার্সেস উইক বেসের বেলায় আসলে কেমন হবে, যেটা আমরা তোমাদেরকে আগে দেখিয়েছি, স্ট্রং এসিড ভার্সেস উইক বেস ট্রানজিশন কার্ভ ফর স্ট্রং এসিড ভার্সেস উইক বেসের ক্ষেত্রে কেমন হবে। এখানে আসলে আমরা একটু ভিন্ন রকম করে কার্ভগুলি দেখি। ভিন্ন রকম করে কার্ভগুলি এরকম, অর্থাৎ রানিং এসিড ইনটু দ্য বেস, আমরা পাত্রে বেস দিয়েছি, সেখানে আমরা এসিড দিই। যদি এরকম হয় তাহলে গ্রাফটা এরকম হবে। আমরা বেসের মধ্যে এসিড দিয়েছি, তাহলে গ্রাফটা এরকম। আর এটা হচ্ছে এসিডের মধ্যে আমরা বেস দিয়েছি, গ্রাফটা কিন্তু এরকম। যেহেতু স্ট্রং এসিড এবং যেহেতু আমরা এটা উইক বেস এবং স্ট্রং এসিড, কিন্তু সেখানে তোমার টেস্ট কিন্তু এক জায়গাতেই পাবে। ওকে, টেস্ট কিন্তু আমাদের এখানেই হবে 4.7, আমাদের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি এখানে। ওকে, আমাদের এখানে হচ্ছে আমাদের পয়েন্ট এন পয়েন্ট 4.7 এর মধ্যে, এটা 4.7 এর মধ্যে আছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পেলাম সেটা হচ্ছে তুমি বেসের মধ্যে অ্যাসিড দাও অথবা অ্যাসিডের মধ্যে বেস দাও, গ্রাফের প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, কিন্তু ইকুইভ্যালেন্ট পয়েন্ট এন পয়েন্ট সেমই থাকে। ঠিক আছে, ওকে। এখানে ক্যাটাগরি আছে উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের মধ্যে একই ভাবে রানিং অ্যাসিড ইনটু দ্য বেস, রানিং বেস ইনটু দ্য অ্যাসিড। অর্থাৎ আমরা বেসের মধ্যে অ্যাসিড দিলাম, এখানে আমরা অ্যাসিডের মধ্যে আমরা বেস দিই। এই ক্ষেত্রগুলিতে কার্ভ কেমন হয় দেখো, এই 7 থেকে আমাদের 10, 7 থেকে 10 এর মধ্যে এন্ড পয়েন্ট, ইকুইভ্যালেন্ট পয়েন্ট এখানে। ওকে, সুতরাং সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা হচ্ছে এসিড ইনটু বেস হোক অথবা বেস ইনটু এসিড হোক, যাই হোক এই পয়েন্টটা কিন্তু 7 থেকে 10 এর মধ্যেই থাকছে। ওকে, okay, acidic, basic and neutral salt. A salt is formed due to the reaction of an acid and base. Okay, usually a neutral salt is formed when a strong acid and a strong base is neutralized in the reaction. The neutral salt is formed when a strong acid, strong base is dissolved as a neutral salt. Weak acid and weak base reacts, the relative strength of the molecule acid base pair in the salt determines the pH of its solution. The salt or its solution so formed can be acidic, neutral or basic. A salt formed between a strong acid and a weak base is an acid salt. For example, ammonium chloride. Strong acid and a weak base. It is an acid salt for ammonium chloride. A salt formed between a weak acid and a strong base is a basic salt. For example, sodium ethanoate. This salt is acidic or basic due to the acidic or basic ions are shown in the tables here. Ions of neutral salts is equal to 7. এই সলগুলো দ্বারা আলাদা হয় তাহলে সেগুলো হচ্ছে নিউট্রাল 7 থাকবে। অ্যাসিডিক সল্ট যদি সেটা থাকে তাহলে pH 7 হবে এবং অ্যাসিডিক সল্ট হবে। এটা হলো আমাদের সল্ট। এই হচ্ছে আমাদের অ্যাসিড বেস টাইট্রেশন এবং এর নিয়ে যা কিছু আছে তোমরা এখান থেকে 4 ধরনের কার্ভ করবা। মূলত প্রথম তিনটে কার্ভ করবা। উইক অ্যাসিড উইক বেস কার্ভ আসলে কেন pH 7 এ কেন সেটা কোনো পার্টিকুলার ইন্ডিকেটর নাই, কিন্তু সেটা জানবা। আর বাকি তিনটা এলাবোরেটরি করতে হবে, জানতে হবে, গ্রাফিক এক্সপ্লেনেশন দিতে হবে যদি পরীক্ষায় আসে। ওকে, আই থিংক আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আবার নতুন নিয়ে আসবো।